রাজ্যের চিকিৎসা ব্যবস্থার উপর থেকে যেন কোনোভাবেই কালিমা সরানো যাচ্ছে না। আবারও চিকিৎসার গাফিলতির কারণে রাজ্যের এক যুবক প্রাণ হারায়। ঘটনাটি ঘটে আগরতলার স্বনামধন্য বেসরকারি হাসপাতাল আইএলএস হাসপাতালে। এখনো পর্যন্ত আইএলএস হাসপাতালে ওই যুবকের চিকিৎসা খাতে 11 লক্ষ টাকা খরচ করা হয়। আরও 1.5 লক্ষ টাকা জমা না দেওয়াতে যুবকের মৃতদেহটি পরিবারের হাতে দেওয়া হচ্ছে না। তাছাড়াও আরও অন্যান্য অভিযোগও রয়েছে হাসপাতালের বিরুদ্ধে। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত ঘটনা। ব্যুরো রিপোর্ট, দ্য সোশ্যাল বাংলা। 11 লক্ষ আনুমানিক আজকে আনুমানিক কত আজকে কি বার? বৃহস্পতিবার। গত শুক্রবার নাগাদ, গত শুক্রবারে सर बोल रहे हैं कि अगर बिगनिंग में भी मुझे अगर ये पेशेंट मिल जाता तो मैं इसको গ্যারেন্টি ঠিক করে দিতা। তো আমার মাথাটা এই সময় চক্কর খেয়ে যায় যে হসপিটালের ভেতরে তো আমরা যখন ওকে এনে অ্যাডমিট করি আমরা পার্টিকুলার কোনো ডক্টরকে নিজেরা সিলেক্ট করি, ওদের সিস্টেম মতোই ওরা সিলেক্ট করেছে। তো এখানে কোন পেশেন্টের সার্জারি দরকার, কখন দরকার, ওটা তো ওরা বুঝবে, আমাদের তো আর উঠতে যে আমরা তো ওই সমস্ত জানি না। তো উনি বলছেন যে যদি আগে ওকে পেতাম তাহলে ওকে গ্যারেন্টি ঠিক করে দিতাম। তো তারপর ওকে অপারেশন করা হয়। অপারেশনের পর ও যথারীতি স্যার বললেন, অমিত কুমার স্যার বললেন যে 72 ঘন্টা যদি চলে যায় তাহলে পেশেন্ট মোটামুটি বেটার কন্ডিশনে আসবে। ওই প্যানক্রিয়াস থেকে ওর যে ইনফেকশন হয়েছিল ওই ইনফেকশনটা ওপেন সার্জারি করে পুরোটা বের করা হয়। 3.5 লিটার জল বের করা হয় এবং আমাদের দেখানো হয় ওর ভিতরে পুজ, রক্তর চাক্কা এভাবে জমে গেছে, ওগুলো বের করা হয়। ওর পেচ্ছাপের যে ব্লাডারটা ছিল ওটা ফুলে স্যার, যেটা অমিত কুমার স্যার বললেন যে ওটা যদি আর কিছুক্ষণ যেত তাহলে ব্লাডারটা বাস্ট হয়ে যেত। আমি ওটাকে পুরো ওয়াশ করে সিলিকন পাইপ লাগিয়ে দিয়েছি, আর কোনো চিন্তা নেই। তো এই অপারেশনটা তো আগেও করা যেত, যেটা স্যারের কথাই আমি বুঝলাম। তো অপারেশনের পর যাই হোক 72 ঘন্টা যায়, ওর ইমপ্রুভমেন্ট ডে বাই ডে বাড়তে থাকে। স্যার বললেন যে ও ছেলেটার দম আছে, বেঁচে যাবে, 72 ঘন্টা পেরিয়ে গেলে আপনাদের আশা আছে। তো 72 ঘন্টা যাওয়ার পর গত পরশুদিন থেকে হঠাৎ ওর শরীর আবার হঠাৎ করে খারাপ হতে থাকে। তো আমি স্যারকে বললাম যে স্যার এই কন্ডিশন কেমন করে হলো, আপনি তো বললেন 72 ঘন্টা গেলে ঠিক হয়ে যাবে। উনি বললেন হ্যাঁ ওটা তো ঠিকই আছে, বাট আমি আমার সার্জিক্যাল যে ব্যাপারগুলো আছে ওগুলোতে কোনো প্রবলেম হচ্ছে না। ওর লাং ইনফেকশন হয়ে গেছে, ওর লাং ইনফেকশন হয়েছে এবং হসপিটালের মধ্যে নাকি কি একটা ইনফেকশন আছে ওটাও হয়েছে। ওর সেফটিসিমিয়া হয়ে গেছে, বিভিন্ন শরীরের বিভিন্ন পার্টসের যে ব্লাডটা আছে ব্লাডটা ইনফেকশন ছড়াচ্ছে। তো উনি বললেন যে আমার এটা কি বলেছেন, মানে এখন কি বলেছেন? এখন তো আমাদের ওরা বিল ধরিয়ে দিয়েছে, এখন তো আর আমরা কিছু বলতে পারবো না। এখন তো পেমেন্ট না করলে আর। কটা নাগাদ মারা গেছে? 11টা সকাল 11:35। এখনো পর্যন্ত লাশ দেয়নি? না না না। কি বলেছেন কর্তৃপক্ষ? কি কর্তৃপক্ষ তো আমাদের কিছু এমনি বলেনি, আমরা শুধু বিলটা চেয়েছি, আমাদের শুধু বিলটা দেখে যে এই আপনাদের বিল হয়েছে, আপনাদের ইন্স্যুরেন্সে ক্লেম করার জন্য একটা সিগনেচার চাই বলে আমরা সিগনেচার নিলে। এখন পর্যন্ত কর্তৃপক্ষের সাথে আমাদের কোনো কথা হয়নি। তো তার ডেড বডি দেয়নি, আটকে রেখেছে। হ্যাঁ। যিনি মারা গেছেন ওনার নাম? দেবজ্যোতি ভট্টাচার্য। আপনার কি হন? আমার ছোট মামার ছেলে। আপনার নাম? বিশ্বজিৎ ভট্টাচার্য। দেবজ্যোতি ভট্টাচার্যের বাবার নাম? গোপালকৃষ্ণ ভট্টাচার্য। মার নাম? তৃপ্তি চক্রবর্তী। বাড়ি কোন জায়গাতে তাদের? বাড়ি ধর্মনগর নয়াপাড়া। আপনার বাড়ি? আমার ধর্মনগর কলেজ রোড। কি বলেছেন? দেবজ্যোতি ভট্টাচার্য। কি হয়েছিল ওর? হঠাৎ করে গত 12 তারিখে সকাল থেকে ওর বমি হচ্ছিল। তো ধর্মনগর হসপিটাল থেকে আমরা তড়িঘড়ি করে নিয়ে আসি আইএলএস হাসপাতালে। আইএলএস হাসপাতালে আসার পর ডক্টর বলল ওর প্যানক্রেটাইটিসে ইনফেকশন হয়েছে। তো প্যানক্রেটাইটিসের ট্রিটমেন্ট করছিলেন ডক্টর আকাশ জসপাল, যিনি এখানে গ্যাস্ট্রো ডিএম আছেন। তো গত 12 তারিখে ওকে জেনারেল ওয়ার্ডে শিফট করা হয় প্রথমে। তারপর হঠাৎ গত 13 তারিখে বলা হয় যে ওর হঠাৎ করে পালস পাওয়া যাচ্ছে না, ওর আপনার হয়েছে, হার্টের কন্ডিশন খুবই খারাপ। কবে জানিয়েছিলেন? 13 তারিখে। 13 সেপ্টেম্বর। হ্যাঁ 13 তারিখ। 11 সেপ্টেম্বর অসুস্থ হয়ে ধর্মনগর হাসপাতালে ছিল। 11 না 12 সেপ্টেম্বরই ধর্মনগর হাসপাতালে দুপুরে নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে আগরতলাতে
রাত্রে 8টার সময় অ্যাম্বুলেন্সে নিয়ে আসা হয় আইএলএস হসপিটালে। রাত্রি 8টাতে 12 সেপ্টেম্বর রাত্রি 8টাতে হ্যাঁ, আইএলএস হাসপাতালে। রাত্রি 8টাতে। তো 12 সেপ্টেম্বর জেনারেল ওয়ার্ডে ছিল। 13 সেপ্টেম্বর ডক্টর বলছে ওর পালস পাওয়া যাচ্ছে না, ওর শ্বাসকষ্ট শুরু হয়েছে, ওকে আইসিইউতে নিতে হবে। তো ওকে আইসিইউতে নেওয়া হয় আইসিইউতে কবে নেওয়া হয়? 13 তারিখে, গত 13 তারিখে নেওয়া হয়, মানে আসার একদিন পর, আসার পরের দিনই নেওয়া হয় ওকে আইসিইউতে। তো আইসিইউতে নেওয়ার পর 4-5 দিন 6 দিন আইসিইউতেও ছিল। ডক্টরকে আমরা জিজ্ঞাসা করছিলাম, স্যার এখন ওর কন্ডিশন কি? ডক্টর বলল হি ইজ আউট অফ ডেঞ্জার অ্যান্ড আপনাদের এখন কোনো চিন্তা করার বিষয় নয়, ওকে কালকে জেনারেল ওয়ার্ডে আমরা শিফট করে দেবো। কোন ডাক্তার বলেছিলেন, নাম জানেন? ডক্টর আকাশ জয়সওয়াল। তো আমরা বললাম যে স্যার কালকে কি ওকে শিফট করা হবে জেনারেল ওয়ার্ডে? তো উনি বললেন হ্যাঁ কালকে ওকে করা হবে, ও পুরোপুরি মোটামুটি সুস্থ হয়ে গেছে, ওর জন্য আর চিন্তার বিষয় নেই, যেটা ফাড়া ছিল কেটে গেছে। আর আপনারা আজকে ওকে জেনারেল ওয়ার্ডে শিফট করতে পারেন, তবে সিগনেচার দিয়ে শিফট করতে হবে। তো আমরা বললাম না স্যার, আমরা সিগনেচার দিয়ে শিফট করব না, আপনি যখন বলছেন কালকে ওকে শিফট করলে ভালো হয় তাহলে কালকেই আমরা করব। তো পরের দিন আমরা যথারীতি যাই। তো উনি বললেন যে আজকে ওকে শিফট করা যাবে না, ওকে আজকেও যদি আপনারা শিফট করতে চান জেনারেল ওয়ার্ডে সিগনেচার করে যান, না হলে কালকে নিতে হবে। এভাবে 4-5 দিন আমাদের গড়ানো হয়। হঠাৎ একদিন আমাদের বলা হয় 4-5 দিন পর অত ইমপ্রুভমেন্ট হচ্ছিল, বাট হঠাৎ করে ও খারাপ কন্ডিশনের দিকে যাচ্ছে। বাট সার্জিক্যালের যে ব্যাপারটা আছে ওটাতে কোনো কমপ্লিকেশন হয়নি, কিন্তু এখন যে ব্যাপারটা হচ্ছে ও লাং ইনফেকশন, এটা টোটালি মেডিসিনের ব্যাপার। আজই ওটা মেডিসিন ডক্টর ছাড়া কেউ বলতে পারবে না। তো আমরা বললাম যে স্যার আপনি অপারেশন করার আগে তো মেডিসিনের ডক্টর অলরেডি আমাদের ডিক্লেয়ার দিয়ে দিয়েছিলেন যে উনি ওর আর বেশি সময় নেই, বাড়িতে খবর দিয়ে দাও। তো আপনি এখন হাত তুলে নিচ্ছেন স্যার, তো মেডিসিনের ডক্টর যদি ওকে বাঁচাতে পারবে বলে আমার মনে হয় না। তো আমরা চাই স্যার আমরা বাইরে থেকে একজন ভালো ডক্টর এনে ওকে এখানে ট্রিটমেন্ট করাতে। উনি বললেন যে কোভিডের সিচুয়েশনে কাকে আনা যাবে, আনা তো যাবে না, এখানে ডাক্তাররাও ভালো ট্রিটমেন্ট করছে। তো আমি নিজেই অমিতাভ স্যারকে আনার জন্য স্যারকে বলি। তো যথারীতি অমিতাভ স্যারের চেম্বারে আমরা যাই, যেটা গতকালকে গিয়েছিলাম, গতকালকেই ডাক্তার অমিতাভ রায়। হ্যাঁ, অমিতাভ রায়। তো অমিতাভ স্যার আমাদের এখানে পেশেন্টকে দেখার জন্য রাজিও হয়েছে। উনি বললেন যে আইএলএস অথরিটি থেকে যাতে আমাকে একটা কল করা হয়, কারণ ওরা না বললে তো আমি ওদের হসপিটালে যেতে পারবো না। তো আমরা যথারীতি এখানে এসে বলি যে অমিতাভ স্যারকে একবার আনিয়ে অ্যাটলিস্ট দেখানো হোক। ওরা বললো যে না, আমাদের এখানে অলরেডি গ্যাস্ট্রো ডাক্তার আছে, কাজেই বাইরের কোনো ডাক্তারকে আমরা এখানে অ্যালাউ করবো না, যা হবার এখানেই হবে। তো আজকে সকালেও ভালো ছিল, কথাও বলতে পারছিলাম, বাট চোখ দিয়ে হাত পা নাড়া, মুভিং সব ঠিক ছিল। হঠাৎ ওরা ডেকে বললো যে ওর কন্ডিশন খুবই খারাপ, হার্টে জল হয়ে গেছে, বেশি সময় আর নেই, 11:35 নাগাদ এক্সপায়ার হয়। তারপর যে ডক্টর আমরা নিজেরাই বুঝছি যে অন্য ডক্টরও বলছে যে এই আকাশ জয়সওয়ালের কারণে এই ঘটনা ঘটেছে, ওর ভুল ট্রিটমেন্টের কারণে আমাদের পেশেন্টের আজকে এই কন্ডিশন। আর অত্যন্ত দুঃখের সাথে এটা বলতে হচ্ছে যে ওরা ভাইকে তো বাঁচাতে পারেনি, ওরা ডেইলি প্রতিদিন আমাদের 70,000, 80,000, 85,000 এভাবে বিল ধরিয়েছে। ওরা 5 লক্ষ টাকা 6 লক্ষ টাকার মেডিসিনই দেখাচ্ছে ওরা, যে ওর শুধু মেডিসিনই লেগেছে প্রায় 6 লাখ টাকা। তো 6 লাখ টাকার একটা মেডিসিন যদি একটা রোগী যদি 17-18 দিনে খায়, ও তো অলরেডি এমনিতেই মারা যাবে। না, আপনারা কি ভাবছেন যে যে ট্রিটমেন্টটা করা হয়েছে সম্পূর্ণ ভুল? হ্যাঁ, সম্পূর্ণ ভুল ট্রিটমেন্ট। এবং আমাদের যে প্রোটোকলে নেওয়া হয়েছে, যে প্রথম জেনারেল বেড, তারপর আইসিইউ, তারপর প্রেশার অক্সিজেন, তারপর ভেন্টিলেশন, তারপর অপারেশন, তারপর মারা, বলছে ও এক্সপায়ার হয়ে গেছে। সেম প্রোটোকলে আজকে দুপুরে আরও 2-3 জন পেশেন্ট এসেছিলেন, ওদের পেশেন্টকে ওইভাবে সুস্থ পেশেন্টকে নিয়ে আসা হয়, হেঁটে হেঁটে ওরা হসপিটালে ঢুকে, বাট ওদেরকে এক্সপায়ার করে নিয়ে যাওয়া হয়। সেম কন্ডিশন চলছে। দাবিটা কি থাকবে? আমাদের দাবি থাকবে এটাই যে এই ধরনের পরিষেবা এখানে ত্রিপুরা রাজ্য থেকে বন্ধ করা হোক, যাতে আমাদের মতো আর কেউ এভাবে ওদের দুর্নীতির শিকার না হয়। এবং আমাদের যে কন্ডিশন, ফিনান্সিয়াল কন্ডিশন আমরা পুরো ভেঙে পড়েছি, আমাদের বডিটা যাতে আমাদের দেওয়া হয়, এবং আমাদের আর টাকা পয়সা দেওয়ার কোনো ক্ষমতা নেই, ওটা যাতে মুকুব করা হয়, এটাই সরকারের কাছে আমাদের প্রার্থনা। আইএলএসে আসার পর এখানকার পরিষেবা নিয়ে কি বলবেন? না, অত্যন্ত জঘন্য পরিষেবা। আমি বলবো যে ঘরে থেকে মরা ভালো, এখানে আসা ঠিক না। মানে ফার্স্ট ডে থেকে এখন অবধি, মানে আপনারা যে এতদূর গড়ালেন, আপনাদের কারোর সাথে হায়ার অথরিটির সাথে কথাবার্তা হয়েছে? হ্যাঁ, হয়েছে। কি বলেছে ওরা?
ওরা কি বলবে, ওরা যেটা কালকে লাস্ট ওরা একটা বোর্ড মিটিং করেছিল সকাল 10টায়, সব ডাক্তাররা মিলে বললো যে ওর কী কন্ডিশন, এখন আমরা এটা নিয়ে একটা বোর্ড মিটিং বসাচ্ছি। তো বোর্ড মিটিংয়ে আমাদের ডেকে নিয়ে আমাদের বোঝানো হলো যে ওর এই কন্ডিশন, ওকে আমরা এই ট্রিটমেন্ট করছি। আমরা তো আর ওগুলো বুঝতে পারি না ঠিকঠাক। বোর্ড মিটিংটা এর জন্যই বসানো হয়েছিল যাতে আমাদের বোঝানো হয় যে ওর ট্রিটমেন্ট ঠিকঠাক চলছে, আদারওয়াইজ অন্য কিছু নয়, যে ওকে কোনো বেটার ট্রিটমেন্ট দেওয়ার জন্য বোর্ড মিটিং বসানো হয়েছিল। বিশ্বজিৎ ভট্টাচার্য, কোথায় বাড়ি? ধর্মনগর, নয়াপাড়া। আপনার পেশেন্টের নাম? দেবজ্যোতি ভট্টাচার্য, বয়স কেমন? 27। কি হয়েছিল? ডাক্তার বলেছে ওর পেনক্রিয়াটাইটিসের প্রবলেম। কবে ভর্তি করিয়েছেন? 12 তারিখে কোন হাসপাতালে? ILS। কি হয়েছে এখন? এখন আজকে 11:35 নাগাদ ডাক্তার ডিক্লেয়ার দিয়েছে ও মারা গেছে। এক্ষণে আমাদের যে পেমেন্ট করা হয়েছে এখন পর্যন্ত 11,72,159 টাকা টোটাল ওদের বিল হয়েছে। তো আমরা এখন পর্যন্ত 4,56,000 টাকা পেমেন্ট করেছি ওদের, আর 1.5 লক্ষ টাকার আমাদের একটা ইন্স্যুরেন্স আছে। ওই ইন্স্যুরেন্সটা ক্লেম করার জন্য ওরা আমাদের সিগনেচার নিয়েছে দুপুর আনুমানিক 2:30-3টে নাগাদ। এখন পর্যন্ত আমরা বাকি টাকার কোনো সংস্থান করতে পারিনি। আমাদের যা ছিল সব দিয়ে আমরা নিঃস্ব হয়ে গেছি। এখনও আমাদের ভাইয়ের লাশকে আমরা হাতে পাইনি। তাই কি বলেছেন কর্তৃপক্ষ? কি বলেছেন? কর্তৃপক্ষ তো আমাদের বিল ধরিয়ে দিয়েছে যে এত টাকা বিল হয়েছে, আর কোনো কিছুই বলেনি। এখন তো আমরা তো বাকি টাকার কোনো সংস্থান করতে পারছি না, ভাইকে নিতেও পারছি না। এখন কি করবেন? প্রশাসনের কাছে, সরকারের কাছে এটাই আমাদের একান্ত প্রার্থনা যে আমাদের লাশ বা আমাদের ভাইয়ের ডেড বডিটা যাতে আমাদের হাতে হস্তান্তর করা হয়, কারণ আমাদের পক্ষে আর কোনো ধরনের পয়সা দেওয়ার মতো ক্ষমতা নেই। আমাদের যা ছিল আমরা সব উজাড় করে দিয়ে দিয়েছি। ও অ্যাকচুয়ালি ও মেডিসিন কোম্পানিতে MR ছিল, বাকি 1.5 লক্ষ টাকা ওর মেডিসিন কোম্পানি থেকে ইন্স্যুরেন্স ক্লেম হবে, ওটার জন্য ওরা আমাদের কাছ থেকে সিগনেচার নিল, এইটাই। আর বাকি টাকা আমরা এখন আমাদের পে করার আমাদের ক্ষমতাও নেই, আমরা যা করার করে নিয়েছি। আর টোটাল অ্যামাউন্টটা কত ছিল বললেন? 11,72,159। পেমেন্ট কত অবধি করা হয়েছে এখন? 4,56,000 আমরা নিজেরা পেমেন্ট করেছি, আর 1.5 লক্ষ টাকা ওর ইন্স্যুরেন্স আছে। এখন কি বলেছে মানে এখন কি বলেছে? এখন তো আমাদের ওরা বিল ধরিয়ে দিয়েছে, এখন তো আর আমরা কিছু বলতে পারবো না। এখন তো পেমেন্ট না করলে আর। কটার নাগাদ মারা গেছে? সকাল 11:35। এখনো পর্যন্ত লাশ দেয়নি? না না না। কি বলেছেন কর্তৃপক্ষ তো আমাদের কিছু এমনি বলেনি, আমরা শুধু বিলটা চেয়েছি, আমাদের শুধু বিলটা দেখে যে এই আপনাদের বিল হয়েছে, আপনাদের ইন্স্যুরেন্সে ক্লেম করার জন্য একটা সিগনেচার চাই বলে আমরা সিগনেচার নিলে। এখন পর্যন্ত কর্তৃপক্ষের সাথে আমাদের কোনো কথা হয়নি। আমি ডেড বডি দেয়নি, আটকে রেখেছি। হ্যাঁ। যিনি মারা গেছেন ওনার নাম? দেবজ্যোতি ভট্টাচার্য। আপনার কি হন? আমার ছোট মামার ছেলে। আপনার নাম? বিশ্বজিৎ ভট্টাচার্য। দেবজ্যোতি ভট্টাচার্যের বাবার নাম? গোপালকৃষ্ণ ভট্টাচার্য। মার নাম? তৃপ্তি চক্রবর্তী। বাড়ি কোন জায়গাতে তাদের? বাড়ি ধর্মনগর, নয়াপাড়া। আপনার বাড়ি? আমার ধর্মনগর কলেজ রোড। আজকে শুক্রবার, তো আজকে এক শুক্রবার, গত শুক্রবারে কি হয়েছে? গত শুক্রবারে হঠাৎ করে আমাদের MICU রুমে ডাকা হয় এবং আমাদের বলা হয় যে আপনাদের পেশেন্টের কন্ডিশন খুবই খারাপ, আপনারা বাড়ির লোকদের ডেকে নিন। তো এটা শুনে আমরা প্রচণ্ড হতাশ হয়ে পড়ি এবং কিছু সময় পর আনুমানিক 5টা 5:30 নাগাদ আমাদের বলা হয় যে আমরা লাস্ট একটা সার্জারি করে দেখতে পারি, যদি সার্জারির পরও ঠিক হয়ে যায় হতেও পারে, তবে এটা টোটালি আপনাদের রিস্ক, আপনারা যদি করাতে চান তাহলে করান। অপারেশন টেবিলেও কিছু হতে পারে। তো আমরা মনে করলাম যে এমনিতে তো আমাদের ভাই নেই, তাহলে আর সার্জারি করেই লাস্ট চান্সটা নিয়ে দেখি। তো যথারীতি আমরা ডাক্তার আমাদের বলল যে আমাকে 10 মিনিটের ভিতরে আপনারা জানান যে অপারেশন করাবেন কি না। তো আমরা নিচে ম্যানেজমেন্টে আসার পর আমরা ওটির চার্জটা জানতে চাই। তো ওরা বলল যে যিনি ওটির চার্জের কথা বলবেন উনি খাওয়ানে গেছেন, উনি আসতে 1 ঘন্টা লাগবে। তো এই প্রসেসিংয়ে আমাদের অনেক এখানে হয়রানি হতে হয়। ডক্টর বলছে 10 মিনিটের ভিতরে আমাকে জানাও তোমরা অপারেশন করাবে কি না। এদিকে ম্যানেজমেন্ট বলছে যে যিনি অপারেশনের রেটের কথা বলেন উনি খাওয়ানে গেছেন, উনি আসতে 1 ঘন্টা লাগবে। তো
যাই হোক, পরবর্তী সময়ে আমরা বিভিন্ন সোর্স কাজে লাগিয়ে অপারেশনের রেটটা আনুমানিক 82,000 ওটি চার্জ এটা আমরা পাই এবং অপারেশনের জন্য সিগনেচার করি। তো অপারেশনের জন্য সিগনেচার করার পর আমি ওদের অথরিটিকে বললাম যে যিনি অপারেশন করবেন উনি অপারেশন থিয়েটারে যাওয়ার আগে অ্যাটলিস্ট আমার সাথে একবার দেখা করলে আমি খুব উপকৃত হই। তো যিনি অপারেশন করেছেন সার্জন স্যার ডক্টর অমিত কুমার সিং, ওনার সাথে আমার দেখা হয়। উনি যথেষ্ট ভালো বিহেভিয়ার করেছেন আমাদের সাথে। উনি বললেন যে अगर बिगिनिंग में भी मुझे अगर आपका पेशेंट मिल जाता तो मैं गारंटी उसको ठीक कर देता। তো এই কথা শুনে আমাদের তো কিছু বলার নেই, কারণ আমরা এমন একটা কন্ডিশনে আছি, নিচ থেকে উপরে উঠতে গেলেও আমাদের পারমিশন নিতে হয়। কেমন পরিষেবা দিয়ে না, অত্যন্ত জঘন্য পরিষেবা। আইএলএসে কোনো পরিষেবাই নেই, আমি বলবো আইএলএসে কোনো পরিষেবাই নেই। এখানে সুস্থ মানুষকেও যদি কেউ নিয়ে আসে তাহলে ওকে মেরে দেওয়া হবে, এরকমের পরিষেবা এখানে। আইএলএস টোটালি একটা বাণিজ্যিক সংস্থা, ওখানে ট্রিটমেন্ট কিছু আছে বলে আমার মনে হয় না। মানে আপনার পেশেন্ট যে মারা গেছে তা কি আপনি মনে করছেন যে বাণিজ্যিক পরিষেবার জন্য আপনার রোগী মারা গেছে? হ্যাঁ, টোটালি আমি মনে করছি এরকম। ওরা শুধু আমাদের কাছ থেকে টাকা নেওয়ার জন্য। যদি আজকে একটা জিনিস আপনি চিন্তা করেন, আমাদের রুগীকে ভর্তি করার পর 5-6 দিন যখন ওর কন্ডিশন ভালো ছিল, কথা বলছিল, হাঁটছিল, তখনও ওরা বলছিল বেটার কন্ডিশন, এবং হঠাৎ রাত্রে বলছে ও সিরিয়াস হয়ে গেছে, ওর কন্ডিশন খুবই খারাপ। এভাবে কি কখনো হয়? দুপুর পর্যন্ত একটা ছেলে ভালো, হঠাৎ সন্ধ্যার সময় বলছে ওর সিরিয়াস কন্ডিশন, ও যে কোনো সময় চলে যেতে পারে। আপনারা এর জন্য মানে কি মনে করছেন, মানে এই ঘটনার জন্য কি মনে করছেন? ঘটনার জন্য টোটালি ওদের সিস্টেম দায়ী, আর কি বলবো। চিকিৎসকদের প্রতি মানে চিকিৎসক এখানে আমি বলছি না সব চিকিৎসকই খারাপ, অনেক ভালো চিকিৎসকও আছেন, বাট কিছু কিছু চিকিৎসক এমন আছে এখানে যাদের অ্যাকচুয়ালি চিকিৎসা প্রফেশনে থাকাই ঠিক নয়। ওরা কী করে চিকিৎসক হলো এই সম্বন্ধে আমার সন্দেহ আছে। ভাইয়ের মৃত্যুর জন্য কাকে দায়ী করবেন? কাকে দায়ী করবো? টোটাল ইনফ্রাস্ট্রাকচারকেই দায়ী করছি। চিকিৎসক থেকে শুরু করে ওদের ম্যানেজমেন্ট থেকে শুরু করে সবাইকেই দায়ী করছি, কারণ আমরা এতদিন যাবৎ মেন্টালিও প্রচণ্ডভাবে টর্চার হয়েছি। এখন ভালো, 2 ঘন্টা পরে বলছে ওর সিরিয়াস কন্ডিশন, চলে যাবে, আবার বলছে বেটার কন্ডিশন, আউট অফ ডেঞ্জার, আবার বলছে ওর সিরিয়াস কন্ডিশন। কী বলবো, আমরা মেন্টালি অত্যন্ত নিজেরাই অসুস্থ হয়ে পড়েছি এই কয়েকদিনে। বাড়ির কে কে আছেন ওনার? বাড়িতে ওর গত আগের ফেব্রুয়ারিতে বিয়ে করেছে। ওর 9 মাসের একটা মেয়ে আছে, বুড়া বাবা আছে রিটায়ারমেন্ট ঘরে, 85 বছরের একজন বৃদ্ধ দিদিমা আছে, মাও নেই, আর ছোট ভাই আছে। মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ছিল রেস্ট হেলথ কেয়ারে। বিকালে 2 জন এভাবে আমরা যাই, আদারওয়াইজ আমরা যেতে পারি না। তো এই মানে কিভাবে মানে পেশেন্টের কাছে যেতে গেলে আপনাদের কি করতে হয়? হ্যাঁ, পেশেন্টের কাছে যেতে গেলে সকালে আমাদের একটা পাস দেওয়া হয়, আমরা একজন দেখা করতে পারি, আর বিকালে 2 জনকে পাস দেওয়া হয়। আদারওয়াইজ কোনো ইমার্জেন্সি ছাড়া ওরা যদি না ডাকে তাহলে আমরা পেশেন্টকে দেখতে পারি না। কোনো স্ট্যাটাস কি আপনাদেরকে দেওয়া হয়? স্ট্যাটাস মাঝে মধ্যে রাত্রে আমাদের বলা হয়, দিনের বেলা বলা হয় আপনার পেশেন্ট বেটার আছে, বেটার কন্ডিশনে আছে, রাত্রে হঠাৎ 12টা-1টায় বলা হয় আপনার পেশেন্ট খুবই সিরিয়াস। এইভাবে আমাদের মানে কন্টিনিউ বলে আসা হচ্ছে। तो যখন ডক্টর অমিত কুমার সিং স্যার বললেন যে अगर बिगनिंग में भी मुझे अगर ये पेशेंट मिल जाता तो मैं इसको গ্যারান্টি ঠিক করে দিতাম, তো আমার মাথাটা এই সময় চক্কর খেয়ে যায় যে হসপিটালের ভেতরে তো আমরা যখন ওকে এনে অ্যাডমিট করি আমরা পার্টিকুলার কোনো ডক্টরকে নিজেরা সিলেক্ট করিনি, ওদের সিস্টেম মতোই ওরা সিলেক্ট করেছে। তো এখানে কোন পেশেন্টের সার্জারি দরকার, কখন দরকার, ওটা তো ওরা বুঝবে, আমাদের তো আর উঠতে দিচ্ছে, আমরা তো ওই সমস্ত জানি না। তো উনি বলছেন যে যদি আগে ওকে পেতাম তাহলে ওকে গ্যারান্টি ঠিক করে দিতাম। তো তারপর ওকে অপারেশন করা হয়। অপারেশনের পর ও যথারীতি স্যার বললেন, অমিত কুমার স্যার বললেন যে 72 ঘন্টা যদি চলে যায় তাহলে পেশেন্ট মোটামুটি বেটার কন্ডিশনে আসবে। ওই প্যানক্রিয়াস থেকে ওর যে ইনফেকশন হয়েছিল ওই ইনফেকশনটা ওপেন সার্জারি করে পুরোটা বের করা হয়। 3.5 লিটার জল বের করা হয় এবং আমাদের দেখানো হয় ওর ভিতরে পুজ, রক্তর চাক্কা এভাবে জমে গেছে, ওগুলো বের করা হয়। ওর পেচ্ছাপের যে ব্লাডারটা ছিল ওটা ফুলে স্যার, যেটা অমিত কুমার স্যার বললেন যে ওটা যদি আর কিছুক্ষণ যেত তাহলে ব্লাডারটা বাস্ট হয়ে যেত। আমি ওটাকে পুরো ওয়াশ করে সিলিকন পাইপ লাগিয়ে দিয়েছি, আর কোনো চিন্তা নেই। তো এই অপারেশনটা তো আগেও করা যেত, যেটা স্যারের কথাই আমি বুঝলাম। তো অপারেশনের পর যাই হোক 72 ঘন্টা যায়, ওর ইমপ্রুভমেন্ট ডে বাই ডে বাড়তে থাকে। স্যার বললেন যে ও ছেলেটার দম আছে, বেঁচে যাবে, 72 ঘন্টা পেরিয়ে গেলে আপনাদের আশা আছে। তো 72 ঘন্টা যাওয়ার পর গত পরশুদিন থেকে হঠাৎ ওর শরীর আবার হঠাৎ করে খারাপ হতে থাকে।
তো আমি স্যারকে বললাম যে স্যার এই কন্ডিশন কেমন করে হলো, আপনি তো বললেন 72 ঘন্টা গেলে ঠিক হয়ে যাবে। উনি বললেন হ্যাঁ ওটা তো ঠিকই আছে, বাট আমি আমার সার্জিক্যাল যে ব্যাপারগুলো আছে ওগুলোতে কোনো প্রবলেম হচ্ছে না, ওর লাং ইনফেকশন হয়ে গেছে। ওর লাং ইনফেকশন হয়ে গেছে, আমার হসপিটালের মধ্যে নাকি কি একটা ইনফেকশন আছে ওটাও হয়েছে, ওর সেপ্টিসিমিয়া হয়ে গেছে। বিভিন্ন শরীরের বিভিন্ন পার্টসে যে ব্লাডটা আছে ব্লাডটা ইনফেকশন ছড়াচ্ছে, অক্সিজেন দিতে হবে। কবে কবে মানে দ্বিতীয় পর্যায়ে সুস্থ হয়ে গেছে? দ্বিতীয় পর্যায়ে ধরেন আনুমানিক 13, 14, 15, 16, 17 আনুমানিক 20 তারিখ নাগাদ। মানে ওকে জেনারেল ওয়ার্ডে আনা হবে, ও পুরো সুস্থ হয়ে গেছে এরকম আমাদের বলা হচ্ছে। হ্যাঁ, হঠাৎ করে বলছে যে ওকে ওর অবস্থা শোচনীয়, খুবই খারাপ। তো আমাদের তো পুরো মাথা খারাপ হয়ে যায়। তো ওকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়। আইসিইউতে নিয়ে যাওয়ার পর ওকে প্রেশার দিয়ে অক্সিজেন দেওয়া হচ্ছিল। তো আমি নিজে আইসিইউতে যাই এবং আইসিইউ যিনি ইনচার্জ ছিলেন ডক্টর অংশুমান ভট্টাচার্য, ওনার সাথে কথা বললাম যে স্যার আকাশ জয়সওয়াল স্যার তো বললেন যে ও হি ইজ আউট অফ ডেঞ্জার, বাট এখন ওকে প্রেশার দিয়ে অক্সিজেন দেওয়া হচ্ছে, আমরা ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। তো উনি বললেন কে বলেছে আউট অফ ডেঞ্জার? যে ডক্টর এই কথা বলেছেন ওনাকে আমার প্রণাম জানাই। আমাকে আজকে ওকে আমার হাতে হ্যান্ডওভার করা হয়েছে এবং অত্যন্ত ক্রিটিক্যাল কন্ডিশনে আমি ওকে পেয়েছি। হ্যাঁ, হি ইজ নট আউট অফ ডেঞ্জার। তো এই কথা শুনে আমি চলে আসি। পরের দিন আমাদের ডাকা হয় এবং বলা হয় যে ওকে ভেন্টিলেশনে নিতে হবে, ওর অবস্থা খুবই ক্রিটিক্যাল। এটা কবে বলা হয়েছিল? তো ধরেন আনুমানিক 20 তারিখ নাগাদ ওকে নেওয়া হয়েছে প্রেশার অক্সিজেনে। 21 তারিখে আমাদের বলা হয়েছে ওকে ভেন্টিলেশনে নিতে হবে। তো ওকে ভেন্টিলেশনে নেওয়া হয়। তো ভেন্টিলেশনে নেওয়ার 2 দিন পর আনুমানিক আজকে কি বার? বৃহস্পতিবার। গত কোথায় বাড়ি? ধর্মনগর, নয়াপাড়া। আপনার পেশেন্টের নাম? দেবজ্যোতি ভট্টাচার্য, বয়স কেমন? 27। কি হয়েছিল? ডাক্তার বলেছে ওর পেনক্রিয়াটাইটিসের প্রবলেম। কবে ভর্তি করিয়েছেন? 12 তারিখে কোন হাসপাতালে? ILS। কি হয়েছে এখন? এখন আজকে 11:35 নাগাদ ডাক্তার ডিক্লেয়ার দিয়েছে ও মারা গেছে। এখানে আমাদের যে পেমেন্ট করা হয়েছে এখন পর্যন্ত 11,72,159 টাকা টোটাল ওদের বিল হয়েছে। তো আমরা এখন পর্যন্ত 4,56,000 টাকা পেমেন্ট করেছি ওদের। আর 1.5 লক্ষ টাকার আমাদের একটা ইন্স্যুরেন্স আছে, ওই ইন্স্যুরেন্সটা ক্লেম করার জন্য ওরা আমাদের সিগনেচার নিয়েছে। দুপুর আনুমানিক 2:30-3টে নাগাদ। এখন পর্যন্ত আমরা বাকি টাকার কোনো সংস্থান করতে পারিনি। আমাদের যা ছিল সব দিয়ে আমরা নিঃস্ব হয়ে গেছে। এখনও আমাদের ভাইয়ের লাশকে আমরা হাতে পাইনি। তাই কি বলেছেন কর্তৃপক্ষ? কি বলেছে কর্তৃপক্ষ? তো আমাদের বিল ধরিয়ে দিয়েছে যে এত টাকা বিল হয়েছে, আর কোনো কিছুই বলেনি। এখন তো আমরা তো বাকি টাকার কোনো সংস্থান করতে পারছি না, ভাইকে নিতেও পারছি না। এখন প্রশাসনের কাছে, সরকারের কাছে এটাই আমাদের একান্ত প্রার্থনা যে আমাদের লাশ বা আমাদের ভাইয়ের ডেড বডিটা যাতে আমাদের হাতে হস্তান্তর করা হয়, কারণ আমাদের পক্ষে আর কোনো ধরনের পয়সা দেওয়ার মতো ক্ষমতা নেই। আমাদের যা ছিল আমরা সব উজাড় করে দিয়ে দিয়েছি। গত শুক্রবারে কি হয়েছে? গত শুক্রবারে হঠাৎ করে আমাদের MICU রুমে ডাকা হয় এবং আমাদের বলা হয় যে আপনাদের পেশেন্টের কন্ডিশন খুবই খারাপ, আপনারা বাড়ির লোকদের ডেকে নিন। তো এটা শুনে আমরা প্রচণ্ড হতাশ হয়ে পড়ি এবং কিছু সময় পর আনুমানিক 5টা 5:30 নাগাদ আমাদের বলা হয় যে আমরা লাস্ট একটা সার্জারি করে দেখতে পারি, যদি সার্জারির পরও ঠিক হয়ে যায় হতেও পারে, তবে এটা টোটালি আপনাদের রিস্ক। আপনারা যদি করাতে চান তাহলে করান, অপারেশন টেবিলেও কিছু হতে পারে। তো আমরা মনে করলাম যে এমনিতে তো আমাদের ভাই নেই, তাহলে আর সার্জারি করেই লাস্ট চান্সটা নিয়ে দেখি। তো যথারীতি আমরা ডাক্তার আমাদের বলল যে আমাকে 10 মিনিটের ভিতরে আপনারা জানান যে অপারেশন করাবেন কি না। তো আমরা নিচে ম্যানেজমেন্টে আসার পর আমরা ওটির চার্জটা জানতে চাই। তো ওরা বলল যে যিনি ওটির চার্জের কথা বলবেন উনি খাওয়ানে গেছেন, উনি আসতে 1 ঘন্টা লাগবে। তো এই প্রসেসিংয়ে আমাদের অনেক এখানে হয়রানি হতে হয়।
ডক্টর বলছে 10 মিনিটের ভিতরে আমাকে জানাও তোমরা অপারেশন করাবে কিনা। এদিকে ম্যানেজমেন্ট বলছে যে যিনি অপারেশনের রেটের কথা বলেন উনি খাওয়ানো গেছেন, উনি আসতে 1 ঘন্টা লাগে। তো যাই হোক, পরবর্তী সময়ে আমরা বিভিন্ন সোর্স কাজে লাগিয়ে অপারেশনের রেটটা আনুমানিক 82,000 কোটি চার্জ এটা আমরা পাই এবং অপারেশনের জন্য সিগনেচার করি। তো অপারেশনের জন্য সিগনেচার করার পর আমি ওদের অথরিটিকে বললাম যে যিনি অপারেশন করবেন উনি অপারেশন থিয়েটারে যাওয়ার আগে অ্যাটলিস্ট আমার সাথে একবার দেখা করলে আমি খুব উপকৃত হই। তো যিনি অপারেশন করেছেন সার্জন স্যার ডক্টর অমিত কুমার সিং, ওনার সাথে আমার দেখা হয়। উনি যথেষ্ট ভালো বিহেভিয়ার করেছেন আমাদের সাথে। উনি বললেন যে अगर बिगिनिंग में भी मुझे अगर आपका पेशेंट मिल जाता तो मैं गारंटी उसको ठीक कर देता। তো এই কথা শুনে আমাদের তো কিছু বলার নেই, কারণ আমরা এমন একটা কন্ডিশনে আছি নিচ থেকে উপরে উঠতে গেলেও আমাদের পারমিশন নিতে হয় এবং সকালে একজন বিকালে দুজন এভাবে আমরা যাই, আদারওয়াইজ আমরা যেতে পারি না। তো এই মানে কিভাবে মানে পেশেন্টের কাছে যেতে গেলে আপনাদের কি করতে হয়? হ্যাঁ, পেশেন্টের কাছে যেতে গেলে সকালে আমাদের একটা পাস দেওয়া হয়, আমরা একজন দেখা করতে পারি, আর বিকালে দুজনকে পাস দেওয়া হয়। আদারওয়াইজ কোনো ইমার্জেন্সি ছাড়া ওরা যদি না ডাকে তাহলে আমরা পেশেন্টকে দেখতে পারি। স্ট্যাটাসকে আপনাদেরকে দেওয়া হয়? স্ট্যাটাস মাঝে মধ্যে রাত্রে আমাদের বলা হয়, দিনের বেলা বলা হয় আপনার পেশেন্ট বেটার আছে, বেটার কন্ডিশনে আছে, রাত্রে হঠাৎ 12টা 1টায় বলা হয় আপনার পেশেন্ট খুবই সিরিয়াস। এইভাবে আমাদের মানে কন্টিনিউ বলে আসা হচ্ছে। এটা কে বলেছেন লাস্ট স্টেজে এসে কে বলেছেন কথা? ওটা আমি অমিত স্যারের সঙ্গে ওপিডিতে দেখা করেছিলাম। অমিত স্যার বললেন, হ্যাঁ, কি বলেছেন? ওই যে মানে উনি বলছেন যে আমার সার্জিক্যাল যে ব্যাপারটা ছিল ওর তো ইমপ্রুভমেন্ট হচ্ছিল, বাট হঠাৎ করে ও খারাপ কন্ডিশনের দিকে যাচ্ছে। বাট সার্জিক্যালের যে ব্যাপারটা আছে ওটাতে কোনো কমপ্লিকেশন হয়নি, কিন্তু এখন যে ব্যাপারটা হচ্ছে ও লাং ইনফেকশন, এটা টোটালি মেডিসিনের ব্যাপার, কাজে ওটা মেডিসিন ডক্টর ছাড়া কেউ বলতে পারবে না। তো আমরা বললাম যে স্যার আপনি অপারেশন করার আগে তো মেডিসিনের ডক্টর অলরেডি আমাদের ডিক্লেয়ার দিয়ে দিয়েছিলেন যে উনি ওর আর বেশি সময় নেই, বাড়িতে খবর দিয়ে দাও। তো আপনি এখন হাত তুলে নিচ্ছেন স্যার, তো মেডিসিনের ডক্টর যদি ওকে বাঁচাতে পারবে বলে আমার মনে হয় না। তো আমরা চাই স্যার আমরা বাইরে থেকে একজন ভালো ডক্টর এনে ওকে এখানে ট্রিটমেন্ট করাতে। তো উনি বললেন যে এই কোভিডের সিচুয়েশনে কাকে আনা যাবে, আনা তো যাবে না, এখানে ডাক্তাররাও ভালো ট্রিটমেন্ট করছে। তো আমি নিজেই অমিতাভু স্যারকে আনার জন্য স্যারকে বলি। তো যথারীতি অমিতাভু স্যারের চেম্বারে আমরা যাই, যেটা গতকালকে গিয়েছিলাম, গতকালকেই ডাক্তার অমিতাভ রায়। হ্যাঁ, অমিতাভ রায়। তো অমিতাভ স্যার আমাদের এখানে পেশেন্টকে দেখার জন্য রাজিও হয়েছেন। উনি বললেন যে আইএলএস অথরিটি থেকে যাতে আমাকে একটা কল করা হয়, কারণ ওরা না বললে তো আমি ওদের হসপিটালে যেতে পারবো না। তো আমরা যথারীতি এখানে এসে বলি যে অমিতাভ স্যারকে একবার আনিয়ে অ্যাটলিস্ট দেখানো হোক। ওরা বললো যে না, আমাদের এখানে অলরেডি গ্যাস্ট্রো ডাক্তার আছে, কাজেই বাইরের কোনো ডাক্তারকে আমরা এখানে অ্যালাউ করবো না, যা হবার এখানেই হবে। তো আজকে সকালেও ভালো ছিল, কথাও বলতে পারছে না, বাট চোখ দিয়ে হাত পা নাড়া, মুভিং সব ঠিক ছিল। হঠাৎ ওরা ডেকে বললো যে ওর কন্ডিশন খুবই খারাপ, হার্টে জল হয়ে গেছে, বেশি সময় আর নেই। 11:35 নাগাদ এক্সপায়ার হয়ে যায়। তারপর আপনাদের টোটাল কত টাকা বিল করা হয়েছিল? আমরা বিলের জন্য যাই 11 লক্ষ সামথিং 11,72,159 টাকা। আর কত টাকা আপনারা আমরা 4,56,000 টাকা পেমেন্ট করেছিলাম। আর বাকি যে ও অ্যাকচুয়ালি ও মেডিসিন কোম্পানিতে এমআর ছিল, বাকি 1.5 লক্ষ টাকা ওর মেডিসিন কোম্পানি থেকে ইন্স্যুরেন্স ক্লেম হবে, ওটার জন্য ওরা আমাদের কাছ থেকে সিগনেচার নিল, এটাই। আর বাকি টাকা আমরা এখন আমাদের পে করার আমাদের ক্ষমতাও নেই, আমরা যা করার করে নিয়েছি। আর টোটাল অ্যামাউন্টটা কত ছিল বললো? 11,72,159। পেমেন্ট কত অবধি করা হয়েছে এখন? 4,56,000 আমরা নিজেরা পেমেন্ট করেছি, আর 1.5 লক্ষ টাকা ওর ইন্স্যুরেন্স আছে।